শিক্ষা মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় এতটা গুরুত্বহীন কেন? এমনিতেই আমরা জানি শিক্ষক কম, অনেক স্কুলেই শিক্ষক কম। ছাত্ররা সেখানে তাদের পড়ানোর সুযোগই পান না, মানে ছাত্ররা যে পড়বে শিক্ষকই নেই সেখানে সেরকম। তার উপর আবার এই অবস্থা, যে কোনো কিছুতেই এই পড়াশোনার মতো বিষয়টাকে জলাঞ্জলি দিয়ে দেওয়া। আপনি কি বলবেন এই বিষয়ে? এই যে বিষয়টা আপনি তুললেন, এই বিষয়টা খুব মৌলিকভাবে দেখলে এটা তো আজকের বিষয় নয়, এটা গত 75-76 বছর ধরে ধারাবাহিকভাবে স্কুল শিক্ষা আমাদের সমাজে, আমাদের সরকার এবং আমাদের দেশে অবহেলিত হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাইকে স্কুলে যেতে হবে এবং সবাইকে স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে, এই বোধটা আসার জন্য একটা অভিযান চালাতে হয়েছিল 90-এর দশকে এবং শেষের দিকে, যার নাম ছিল সর্বশিক্ষা অভিযান। এর নামটা থেকেই বোঝা যায় যে তার আগে পর্যন্ত সর্বশিক্ষা মানে সবার জন্য শিক্ষা ছিল না। স্কুলে সবাই যেত না, স্কুলে গেলেও সেখানে বিশেষ করে পড়াশোনা খুব একটা হতো না। আপনি যদি 2000 সালের পর থেকে দেখেন তাহলে দেখবেন যে স্কুলের পরিকাঠামো অনেকটা ভালো হয়েছে, স্কুলের বাড়িঘরগুলো ভালো হয়েছে, একাধিক কক্ষ হয়েছে, বেঞ্চি, ব্ল্যাকবোর্ড ইত্যাদি সমস্ত হয়েছে। স্কুলে যাওয়ার রাস্তাটাও হয়তো পরিষ্কার হয়েছে। আমি একটা সামগ্রিক চিত্রের কথা বলছি, সব জায়গায় একেবারে শতকরা 100% হয়েছে তা বলবো না, কিন্তু হয়েছে অনেকটাই। এবং এটা পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা দেশ জুড়েই হয়েছে। এবং পাশাপাশি এটাও দেখা গেছে যে স্কুলে যাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেড়েছে। যেমন ধরা যাক, আগে যদি 70-80% ছেলেমেয়েরা স্কুলে যেত মানে প্রাথমিক স্তরে, এখন প্রায় 95-97% ছেলেমেয়েরা প্রাথমিক স্তরে স্কুলে যায়। মাধ্যমিক স্তরে গেলে সেটা আগে ছিল 70% কি 60%, এখন সেটা 83-85% হয়ে গেছে। এটা আমি জাস্ট সাম্প্রতিক তথ্য ঘেঁটে বলছি কথাগুলো। অর্থাৎ স্কুলে যাবার সংখ্যাটা বেড়েছে, স্কুলে নাম লেখানোর সংখ্যাটা বেড়েছে, কিন্তু ওই যে আমাদের পুরনো আবোল তাবোলের কবিতা আছে না, যে খাচ্ছে কিন্তু গিলছে না, এটা হচ্ছে ওই রকম সমস্যা। স্কুলে যাচ্ছে কিন্তু শিখছে না। এবারে না শেখার যে কাজ, না শেখার যে সমস্যা, সেই সমস্যাটা খুব বড় রকমের গভীর সমস্যা। 1 নম্বর হচ্ছে যে স্কুলে এই যে মাস্টারমশাইদের শিক্ষা ছাড়া আরো বহু কাজে টেনে নেওয়া, সেটা ইলেকশন হতে পারে, সেন্সাস হতে পারে, অমুক সার্ভে হতে পারে, তমুক সার্ভে হতে পারে। এখন এই বছরে নতুন করে একটা এসআইআর বলে বস্তু বেরোলো। এইটা একটা বড় রকমের মানে সমস্যা। এটা নিয়ে স্টাডি হয়েছে, তারা দেখানো গেছে যে কি পরিমাণ সরকার নানাভাবে স্কুল শিক্ষার কাজটা বাদ দিয়ে অন্য কাজে টেনে নেয়, বিভিন্ন কাজে, ব্লকের কাজে, বিভিন্ন কাজে, জেলার বিভিন্ন কাজে, এমনকি সরকারের বিভিন্ন কাজে টেনে নেয়। হ্যাঁ, এটা একটা বিষয় আছে। স্কুলেতে মিড ডে মিল চালু হওয়ার পরে দেখা গিয়েছিল যে স্কুলে মিড ডে মিল চালু হওয়ার জন্যে স্কুলের উপস্থিতি অনেক বেড়েছে, স্কুলে বাচ্চারা যাচ্ছে, সেটা অনেক বেড়েছে, এটা দেখা গিয়েছিল। কিন্তু ক্রমশ ক্রমশ দেখা গেল যে সেই সংখ্যাটা আছে ঠিকই, কিন্তু মিড ডে মিলের যে কোয়ালিটি হওয়ার কথা ছিল, যেটা 6 টাকা 78 পয়সা আর 10 টাকা 17 পয়সা বললেন চন্দনবাবু, সেইটা জবেকার হিসেব থেকে তৈরি করা, জবেকার খরচার হিসেব থেকে তৈরি করা। তারপরে আজকে জিনিসপত্রের দাম এমনই বেড়ে গেছে যে মিড ডে মিলে এই ধরনের, যে ধরনের প্রোটিন, যে ধরনের ভিটামিন, যে ধরনের সিরিয়াল ইত্যাদি দেওয়ার কথা এবারে মিড ডে মিলের গাইডলাইনে আছে, সেগুলো কোনোটাই দেওয়া হয় না। অর্থাৎ এখানেও একটা অবহেলা আছে। আপনি যদি স্কুল শিক্ষার বাজেট দেখেন তাহলে দেখবেন রাজ্য সরকারের বাজেট এবং কেন্দ্রীয় সরকারের বাজেট ধারাবাহিকভাবে গত 10 বছর ধরে, 12 বছর ধরে স্কুল শিক্ষার বাজেটটা কমে গেছে, স্কুল শিক্ষার বিভিন্ন দিকের বাজেটটা কমে গেছে। কিন্তু তার সঙ্গে ভীষণভাবে যেটা কমে গেছে সেটা হচ্ছে শিক্ষকদের, পূর্ণ সময়ের শিক্ষকদের রিক্রুট করা। আজকে এই যে কথাগুলো প্রচলিত হয়ে গেছে, প্যারা টিচার বা টিচার আবার প্যারা হয়, এ তো আমি জীবনে কোনোদিন আমাদের জীবৎকালে তো শুনিনি। এখন যেটা কমন শব্দ, সারা দেশ জুড়েই এ কথাটা শোনা যায়, পার্শ্ব শিক্ষক। বহু জায়গায় তো আছে যেখানে বলে শিক্ষা মিত্র, তাদের আসলে ক্লাস নেওয়ার কথা নয়, কিন্তু সেই জায়গায় কি তারাও ক্লাস নেয়। অর্থাৎ শিক্ষক দেওয়া
এই সংখ্যাটা কমে গেছে। স্কুলে বিভিন্ন কাজ ব্যাপারের জন্য ছুটি, সেই পরিমাণটা বেড়ে গেছে, যেটা আমাদের 65 দিন ছুটির যে তালিকা প্রতি বছর মানে তালিকা এখন বেরোয়, সেই 65 দিন ছাড়াও একাধিক কারণের জন্য ছুটি হচ্ছে। তার মধ্যে পরীক্ষা হবে বলে ছুটি হচ্ছে বাচ্চাদের। এই তো প্রতি বছর দেখা যায় যে মাধ্যমিক পরীক্ষার সময় বাচ্চাদের স্কুলে ছুটি হয়ে যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বেশ কিছু স্কুলে ছুটি হয়ে যায়, কারণ পরীক্ষা বসবে বাচ্চারা। তাছাড়া ইলেকশনের সময়তে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র বাহিনী, অমুক বাহিনী তমুক বাহিনী, সিআরপিএফ এরা এসে স্কুল দখল করে নেবে। এছাড়া দেখা যায় যে কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়ে কিছু এলাকাতে স্কুল এফেক্টেড হয়, তখন স্কুলে সেটা শরণার্থী শিবির হয়। মানে বহু কারণ আছে আমাদের দেশে স্কুল শিক্ষাটাকে অবহেলা করে চালানোর সব থেকে বড় মানে রাস্তা খুলে রেখেছি আমরা। কিন্তু মজার দিক এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে সরকারের নীতিগুলো যদি দেখেন, বিশেষ করে গত কয়েক দশকের নীতি, তাহলে দেখবেন স্কুল শিক্ষাটাকেও একটা ওয়েলফেয়ারের দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। কিরকম না, আমি তোমাদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল দেবো, আমি তোমাদের স্কুলে পড়ার ইউনিফর্ম দেবো, আমি তোমাদের স্কুলে পড়ার জুতো মোজা দেবো, আমি তোমাদের বই খাতা দেবো, আমি সব কিছুই দেবো, কিন্তু স্কুলে শিক্ষক দেবো না। এই যে নীতির মৌলিক ফাঁকি, শিক্ষার মূল জায়গাটা তো হচ্ছে যে শিক্ষক এবং বা শিক্ষিকা এবং ছাত্র অথবা ছাত্রী, এবং শিক্ষকদের যে প্রয়োজনীয় প্রশিক্ষণের প্রয়োজন। আমরা সবাই একটা, আমাদের সমাজে আরেকটা খুব মৌলিক গোলমেলে ধারণা আছে। সেই ধারণাটা হচ্ছে যে স্কুলে পড়ানো ওটা তো জল ভাত, যে কেউ পড়াতে পারে, স্কুলে পড়ানোর জন্য তো বিশেষ কোনো জিনিস শেখার কোনো প্রয়োজন হয় না। পৃথিবীর যতগুলো আধুনিক সমাজ আছে, আধুনিক দেশ আছে, সেখানে স্কুলের যারা শিক্ষক তাদেরকে তৈরি করার জন্য একটা বিশালকায় ব্যবস্থা আছে এবং বিস্তৃত ব্যবস্থা আছে। কারণ সবাই জানে যে স্কুলের শিক্ষা দেওয়াটা ভীষণ কঠিন। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের উন্নয়নশীল দেশে যারা পড়তে আসছে তারা ফার্স্ট জেনারেশন লার্নার। ফার্স্ট জেনারেশন লার্নার মানে তাদের বাবা মা শিক্ষিত নয়। আমরা তার মধ্যে পড়ি না, আমরা অনেকেই তার মধ্যে পড়ি না, কিন্তু বেশিরভাগ মানুষই তার মধ্যে পড়ে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশেষত অবস্থা তাদের যদি গরিব পরিস্থিতি হয়, তাদের যদি অর্থনৈতিক সামাজিক অবস্থা দুর্বল হয়, তাহলে বাড়িতে শিক্ষার পরিবেশ থাকে না। বাবা মা সামান্য শিক্ষিত হলেও কাজের চাপে তারা শিশুকে সময় দিতে পারে না, বাচ্চাদের সময় দিতে পারে না। সেই কারণে স্কুলের ব্যবস্থাটাকে যদি পাকা করতে হয় তাহলে আরো অনেক কিছু করতে হয়, যেটা আমাদের দেশে করা হয় না। টিচার্স ট্রেনিং বস্তুটা আমাদের দেশে আরেকটা মৌলিক অবহেলিত বস্তু। সব থেকে অবহেলিত বস্তুদের মধ্যে একটা জিনিস হচ্ছে টিচার্স ট্রেনিং। কাজে আমরা এমন একটা কাঠামো তৈরি করে রেখেছি এবং সেই কাঠামোটা আজকে দিন দিন আরো দুর্বল হচ্ছে। এই গত 2 বছর আগেই তো সরকার ঘোষণাই করলো যে 8200 স্কুল আমরা বন্ধই করে দেবো, কারণ সেখানে ছাত্র নেই। এবং স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো সারা দেশের এখন একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া। এবং তার পাশাপাশি প্রাইভেট স্কুলের রমরমাটাও একটা সারা দেশের বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে প্রাইভেট স্কুলের রমরমাটা শহরাঞ্চলে দেখা যায়, বড় শহরে বেশি দেখা যায়, মফস্বল শহরে কম দেখা যায়, কিন্তু তারও আস্তে 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 তার সংখ্যাটা ক্রমশ বাড়ছে। সারা দেশের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুলের সংখ্যাটা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবং সর্বশেষ যে স্টাডি ছিল তাতে দেখা যাচ্ছে যে প্রাইভেট স্কুলের সংখ্যা প্রায় দুনিয়ার মানে দেশের সমস্ত স্কুলের মধ্যে প্রায় 40%। অর্থাৎ সারা দেশে যদি 1000টা স্কুল থাকে তাহলে 400টা স্কুল প্রাইভেট স্কুল। এবং স্কুল বন্ধ হয়ে যাওয়ার সংখ্যাটাও ক্রমশ বাড়ছে। তার মানে টিচার না দেওয়া, টিচারদের বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া, স্কুল বন্ধ হয়ে যাওয়া, মিড ডে মিলের কোয়ালিটি মিড ডে মিলের গুণমান দিনকে দিন খারাপ হওয়া, স্কুলের পড়াশোনার পরিবেশ না থাকা, স্কুলের টিচারদের প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা আমরা প্রতি বছর যে লার্নিং অ্যাসেসমেন্টের যে সার্ভে হয়, যেটা সবাই জানে এসআর সার্ভে বলে পরিচিত, অ্যানুয়াল সার্ভে অফ এডুকেশন বলে, এসআর, ASER,
সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কথা বলছি, পশ্চিমবঙ্গে সর্বশেষ যেটা হয়েছে সেটা 22-23 সালের সার্ভে, খুব বেশি পুরনো নয়। সেখানে দেখা যাচ্ছে যে 60% ক্লাস 5-এ যারা পড়ছে তাদের 60% ছাত্রছাত্রী বেসিক ডিভিশন অর্থাৎ ভাগ, 12কে 3 দিয়ে ভাগ করলে যে 4 হবে এই বেসিক ডিভিশনটা করতে পারে না। আবার বলি, ক্লাস 5-এ যারা পড়ছে তাদের 60% ছাত্রছাত্রী বেসিক ডিভিশন করতে পারে না, এবং প্রায় 50%, 45 থেকে 47% অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী যারা ক্লাস 5-এ পড়ছে তারা একটা খুব সহজ বাক্য পড়ে শোনাতে পারে না। যদি আপনি ক্লাস 3-র কথা দেখেন, মাত্র 30% ছাত্রছাত্রী বিয়োগ করতে শিখেছে। এই ঘটনাটা যদি আপনি আরো উপরের দিকে চলে যান, ক্লাস 8-এ গিয়ে চেষ্টা করেন বোঝার যে তারা কতজন ভাগ, একটা সিম্পল ভাগ করতে পারে, অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হবে, এটা 25% ছাত্র ক্লাস 8-এ যারা পড়ে তারাও তখন পারছে না। সেই জন্য আমি কথাটা দিয়ে বলেছিলাম যে আসলে ব্যাপারটা হচ্ছে খাচ্ছে কিন্তু গিলছে না, সবাই স্কুলে যাচ্ছে কিন্তু শিখছে না কিছু। এই অবহেলাটা আমাদের দেশের একটা খুব খুব মৌলিক অবহেলা। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা বহুকাল আগেই নেশন বিল্ডিং এর রাজনীতি থেকে সরে এসে আইডেন্টিটি পলিটিক্সের রাজনীতিতে চলে গেছে এবং সিম্পল পাওয়ার পলিটিক্সের রাজনীতিতে চলে গেছে। আজকে গত 10 বছরে শিক্ষার কথাটা আপনি এই অরবিন্দ কেজরিওয়ালের পার্টি ছাড়া কারুর মুখে তো আপনি শোনেননি। মোদির মুখেও শোনেননি, মমতার মুখেও শোনেননি, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখেও শোনেননি। শিক্ষার বাজেট, আমি অন্তত 7-8টা রাজ্যের বাজেট দেখে বলতে পারি যে শিক্ষার বাজেট কিন্তু এইসব রাজ্যগুলোতে আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার তো ধারাবাহিকভাবে কমিয়ে দিয়েছে শিক্ষার বাজেট, এবং কেন্দ্রীয় সরকারই তো সব থেকে বেশি সাপোর্ট করে শিক্ষাটা। হ্যাঁ, যদিও শিক্ষা একটা কনকারেন্ট সাবজেক্ট, অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তার যৌথ দায়িত্ব। ফলে আমাদের এখানে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজনীতিবিদদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে, যে শিক্ষাতে জোর দিয়ে ভোট পাওয়া যায় না, বরং যদি আমরা লোকের কাছে বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতে পারি তাহলে লোকে হুড়মুড় করে এসে ভোট দেয়।